আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন, যেই ফর্মটি আপনারা অফলাইনে আপনাদের ক্যাম্পে জমা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে বলবো যে যখন আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন অতি অবশ্যই ইংরাজি বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। তো এরপরে আপনারা আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি এই নির্দিষ্ট জায়গায় এখানে পেস্ট করবেন এবং ছবির উপরে কিছুটা অংশে এবং এই পেপারের কিছুটা অংশে আপনারা সই করবেন। এরপর দেখুন আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটি আপনারা ক্যাম্প থেকে পাবেন। এইটা আপনাদের আগে থেকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ওই ক্যাম্পে যিনি স্টাফ থাকবেন তিনি ওইটি ফিল আপ করবেন। এরপর আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর দেখুন আছে আপনার নাম লিখতে হবে, যে নামটি আপনার মাধ্যমিক বা সমমানের যে পরীক্ষা আপনি দিয়েছেন সেই পরীক্ষা অনুযায়ী যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যে নামটি আছে সেই নামটি আপনারা লিখবেন। এরপর আপনাদের এখানে মোবাইল নাম্বার দেবেন। এক্ষেত্রে আমি বলে রাখি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারে লিঙ্ক হয়ে আছে অতি অবশ্যই সেই মোবাইল নাম্বারটি আপনারা দেবেন। এরপর আছে দেখুন ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যেটা আছে দেখুন জেন্ডার, যে আপনি মেল বা ফিমেল কি আদার্স সেটা আপনারা এখানে মেনশন করবেন। সাপোজ এখানে আমি সুনীল দে নাম আছে, তার জন্য আমি এখানে মেল মেনশন করলাম। এরপর আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এখানে দেবেন। সেটি অতি অবশ্যই আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি আপনারা এখানে দেবেন এবং এই জন্ম তারিখ 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটাই পাশের কলামে লিখবেন। ক্ষেত্রে বলে রাখি, এই প্রকল্পের জন্য আবেদনকারী বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এরপর আপনার বাবার নাম এখানে লিখতে হবে, আপনার মায়ের নাম লিখতে হবে। যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে তার নাম এখানে আপনাকে লিখতে হবে। এরপর আপনাকে আপনার ক্যাটাগরি উল্লেখ করতে হবে, যে আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি। এরপর যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি হন তাহলে আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটি এখানে লিখবেন। এরপর হচ্ছে আপনার যে বৈবাহিক সম্পর্ক, মানে অর্থাৎ আপনি অবিবাহিত নাকি বিবাহিত নাকি বিধবা, সেটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেলসটি এখানে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলসে দেখবেন অবশ্যই একটা হাউস নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হচ্ছে। যদি কোনো নাম্বার আপনার জানা না থাকে তাহলে যে কোনো একটা নাম্বার আপনি এখানে দেবেন। এরপর আপনি ভিলেজ দেবেন, পোস্ট অফিস দেবেন, জিপির নাম দেবেন মানে গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, থানা, নর্মাল যে আপনার ঠিকানা আছে সেই ঠিকানাটি আপনাকে পূরণ করতে হবে। এরপর আমি ফর্মের দ্বিতীয় পেজে চলে আসবো। দেখুন দ্বিতীয় পেজে কি আছে, যে মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছিলেন বা তার যে সমতুল্য পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার রোল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে এবং কোন ইয়ারে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটি এখানে লিখতে হবে এবং কোন বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি সিবিএসসি বোর্ড নাকি আইসিএসসি বোর্ড, যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি ধরুন কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করেন তাহলে এনি আদার্স দিয়ে সেটি আপনাকে এখানে পাশে উল্লেখ করে দিতে হবে। এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা লিখতে হবে, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম আপনার কি কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক এইচএস সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর আছে বর্তমান পেশা। এই ক্ষেত্রে আমি বলে রাখি, যেহেতু এই যে প্রকল্পটি এটা হচ্ছে আনএমপ্লয়েডদের জন্য, অর্থাৎ যারা বেকার যুবক যুবতী তাদের জন্য, তো সুতরাং এখানে আনএমপ্লয়েড লেখাটাই ভালো হবে। তাছাড়াও কেউ যদি অন্য কোনো কিছু লিখতে চান লিখতে পারেন। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সহ সেই ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। যেমন দেখুন এখানে আছে ব্যাঙ্ক নেম, এখানে একটা লেখা আছে সাপোজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চ নেম আপনাকে লিখতে হবে, আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে ভালোভাবে লিখতে হবে এবং আইএফএসসি কোড এখানে আপনাকে দিতে হবে। এরপর বলে রাখি, দেখুন একটা খুব ইম্পর্টেন্ট লাইন রয়েছে, যে আপনি কি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া কি অন্য কোনো সাহায্য কিছু পান? আপনাকে এখানে অতি অবশ্যই কিন্তু না করতে হবে, কারণ হ্যাঁ করলে কিন্তু আপনি এই প্রকল্পে আর আসবেন না। তাহলে সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এই জায়গাটা কোনোভাবে যেন ভুল না করেন। এরপর দেখুন একটা লাইন আছে, যে যদি পান বিস্তারিত বিবরণ দিন। যেহেতু আপনি ওখানে না করেছেন তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল বা এনে লিখে দিলেই হবে। কিন্তু যদি আপনি এখানে কিছু পান হ্যাঁ লেখেন বা হ্যাঁতে যদি টিক করেন তাহলে সেই ক্ষেত্রে কী পান সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখুন একটা চেক লিস্ট আছে ডকুমেন্টসের, যে ডকুমেন্টগুলো আপনি জমা করছেন, তো কোন কোন ডকুমেন্ট জমা করছেন সেগুলোতে আমাদের টিক মারতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখুন আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো জমা করছেনই অতি অবশ্যই, যেহেতু আপনার এজ প্রুফ হিসাবে। এরপর যেহেতু প্রকল্পটি মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য, সুতরাং এই ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা মার্কশিট সেটি অতি অবশ্যই জমা করতে হবে, সুতরাং এইটা আপনাকে টিক মারতেই হবে। এরপর যেটা হচ্ছে কপি অফ আধার কার্ড, আধার কার্ড আপনাকে জমা করতে হচ্ছে, আধার কার্ডের জন্য টিক মারতে হবে। কপি অফ ভোটার কার্ড, মানে আপনার ভোটার কার্ড আপনাকে জমা করতে হচ্ছে, তার জন্য এখানে টিক মারতে হবে। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, মানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়েছেন সেই পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা বাতিল চেক কিছু একটা আপনাকে জমা করতে হবে, তার জন্য এখানে টিক মারতে হবে। এরপর লাস্ট যেটা আছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি এই ক্ষেত্রে আপনার সেটি থাকে তাহলে আপনি এটা টিক মারবেন, আর যদি না থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই।
এরপর দেখবেন একটা সেলফ ডিক্লারেশন আছে, যেখানে আপনি বলবেন যে আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং আপনি এটাও বলবেন যে আমি কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা অন্য কোনো আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত কোনো সুবিধা আমি নিই না, মানে সেটা এডুকেশন বা বৃত্তি বা স্কলারশিপ এরকম কিছু বাদ দিয়ে কোনো সাহায্য আমি পাই না। এটা একটা সেলফ ডিক্লারেশনের মধ্যে লেখা থাকছে। 3 নম্বর কি লেখা থাকছে, যে যদি আমি যে ডিক্লারেশনগুলো বলছি এগুলো যদি ভুল হয় তাহলে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি মাথা পেতে নেবো, এরকম একটা লেখা এখানে আছে। আর 4 নম্বরটা আছে, যেটা হচ্ছে যে আপনি যখন যে আধার নম্বরটি দিলেন সেটা যদি সরকার ব্যবহার করে সেই আধার নম্বরটি আপনার এই প্রমাণীকরণের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই। তো সেইটার একটা কনসেন্ট আপনি এখানে লিখে দিচ্ছেন, এই লেখাটাই আপনাকে এখানে সাইন করতে হবে। তাহলে এখানে একটা সাইন করে দেবেন এবং এখানে যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটা এখানে উল্লেখ করবেন। এরপর দেখুন একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকবে, যেখানে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার আছে, যেই নাম্বারটি আমি বারবার বললাম যে ক্যাম্প থেকে পাওয়া যাবে। ওই ক্যাম্পেই আপনি যখন যাবেন তখন ওটা রেজিস্ট্রেশন করবে এবং যে স্টাফ থাকবে সেই স্টাফ এখানে নাম্বারটি লিখে দেবে। অলরেডি আপনি এখানে আপনার নাম লিখে দেবেন, আপনার বাবার নাম লিখবেন, আর এখানে যে ডেটে ক্যাম্প এসেছেন সেই ডেটটি উল্লেখ করবেন, আপনার মোবাইল নাম্বার উল্লেখ করবেন, আপনার আধার নাম্বারটা আপনি আগে থেকে লিখে রাখবেন। আর এখানে যিনি জমা নেবেন তিনি এখানে সাইন করবেন এবং ডেট লিখে দেবেন। এরপরে যে এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপের যে পোর্শনটা, এই নিচের পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু আপনাকে ছিঁড়ে যিনি ওই স্টাফ থাকবেন, রিসিভিং স্টাফ, তিনি কিন্তু এটা আপনাকে ফেরত দেবেন এবং এই যে কপিটি, অ্যাকনলেজমেন্ট কপিটি, এটা আপনারা ভবিষ্যতের জন্য রেখে দেবেন, যাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে চেক করতে সুবিধা হয় যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হলো নাকি এন্ট্রি হলো, নাকি এন্ট্রি হলো না, নাকি আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এই আইডিটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। এক্ষেত্রে বলে রাখি, যদি কারোর এই আইডি না পান বা হয়তো আইডি হারিয়ে গেছে এরকম হতে পারে, সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই। আশা করি মাধ্যমিকের রোল নাম্বার বা আধার কার্ডের নাম্বার দিয়েও সেক্ষেত্রে দেখা যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই যুবসাথী প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বা কারোর মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।